ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। এরপর জানাবো গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক। এদিকে ট্রাম্পের ওপর হামলা পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন, বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব এই ভয়াবহ যুদ্ধের মাঝে তৃতীয় যুদ্ধের একটি শঙ্কা তৈরি হয়েছে। এর মাঝেই নেটো নানা ধরনের বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। থাকবে এ সম্পর্কে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজার স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। নুসরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। জাতিসংঘ পরিচালিত আবু ওরাইবান স্কুলে গতকালের হামলায় 80 জনের বেশি মানুষ আহত হয়েছে। 8 দিনের মধ্যে এমন স্কুলে ইসরায়েলিদের পঞ্চম হামলা। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, আবু ওরাইবান স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী নুসিরাতের ইউএনআরডব্লিউ এর আবু আরবান স্কুল ভবনের এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে ভবনটি ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একটি ভিডিওতে দেখা গেছে 3 তলা কমপ্লেক্সটির রেলিং এর ওপরে কাপড় ও বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং জাতিসংঘের লোগো সম্বলিত একটি দেয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরের ঘরগুলো গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হেরেভি গাজার আল মাওয়াশি এলাকায় ইসরায়েলি হামলার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন। তার কথায় 2 জন হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। শনিবারের ওই হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। হালেবি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে। আল মাওয়াশি এলাকায় ইসরায়েলি হামলায় 90 জন সাধারণ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা সবাই ছিল নিরীহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোন আলাপের সময় এই ঘোষণা দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াশি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা করেছেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের এই হত্যাযজ্ঞে 90 জন ফিলিস্তিনি শহীদ এবং 300 এর বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। ফোন আলাপে পেজেশকিয়ান বলেছেন, এই ভয়াবহ অপরাধযোগ্য প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেছেন। ফোন আলাপে ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আবারও মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াশি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। হানিয়া বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনা মিথ্যা দাবির মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। হানিয়া বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান গ্রহণের পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছেন ইসমাইল হানিয়া। এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক। আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের, তবে দুই স্বাধীন দেশ ফিলিস্তিন ইস্যুতে অনড়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা। এই দুই ইস্যু দুই দেশের সম্পর্কে সীমারেখা তৈরি করে দিয়েছে। তবে মাঝে মাঝে রিয়াদ আঙ্কারার সম্পর্কে ভাটা পড়ে, কিন্তু এখন আবার ভাঙ্গা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গেল কয়েক দশক ধরে
ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে। এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই। এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুতে সমাধানে এক হচ্ছে এই দেশগুলো। তুরস্কের জনগণের সমর্থন আদায়ে এরদোগান নিজেকে ফিলিস্তিন ও জেরুজালেমের ইসলামিক স্থাপনার রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন। এর জন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সহায়তাও দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নিজ দেশের সমস্যা এরদোগানকে ব্যস্ত রেখেছে, তাই ফিলিস্তিন ইস্যুতে সেইভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক। সৌদি আরব ও ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান নিয়ে অনড়, এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা। ট্রাম্পের ওপর হামলার পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন, বলছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় মার্কিন প্রশাসন জড়িত এমনটি বিশ্বাস করে না রাশিয়া। তবে হামলায় উস্কানি দেওয়ার পরামর্শে মার্কিন প্রশাসন তৈরি করে দিয়েছে এমন অভিযোগ তুলেছে দেশটি। খবর রয়টার্সের। পেনসিলভানিয়া এক সমাবেশে চলাকালে ট্রাম্পের কানে গুলি লাগে। এই হামলাকে ট্রাম্পের হত্যা চেষ্টা বলে বিবেচনা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা এখনও হত্যা চেষ্টার উদ্দেশ্যে সম্পর্কে জানতে পারেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি না ট্রাম্পকে নির্মূল ও হত্যার প্রচেষ্টা বর্তমান কর্তৃপক্ষ দ্বারা সংগঠিত হয়েছিল। তবে ট্রাম্পের চারদিকে পারিপার্শ্বিক অবস্থা হামলায় উস্কানি দিয়েছে। যুদ্ধকামী ন্যাটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রাধান্যের বিষয় হল যুদ্ধকামিতা, শান্তি রক্ষা নয়। সম্প্রতি ন্যাটো জোট গঠনের ৭৫তম বার্ষিক উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটো শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়। ন্যাটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগোস্লোভেনিয়ায়, সার্বিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে। এই জোট এখন পূর্ব দিকের উপস্থিতির বিস্তার ঘটাতে চায়। ওয়াশিংটনে এমন সময় ন্যাটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে। এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যাহত যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মতে ন্যাটো সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দুয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয়, রাশিয়ার সঙ্গে সংঘাতের উভয় উদ্বেগের কারণে। গতকাল ৩ দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার সংকট, আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয়। এছাড়া ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনের বিষয়টিও নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে, আর যুদ্ধের সময় কোনো নিরাপদ ও সুরক্ষিত পছন্দ বা বিকল্পগুলো থাকে না। এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কস্তান্তির গ্যারলিভভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ন্যাটো কিয়েভে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাবে। ইউক্রেনের সঙ্গে ন্যাটো সম্পর্ক জোরদারের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এসব বক্তব্য এসেছে ন্যাটোর পক্ষ থেকে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও কৌশলবিদ জন মেয়ারশিয়াম বলেছেন, রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তার উদারতাবাদী বিভ্রান্ত থেকে উদ্ধৃত এবং এটাই যুদ্ধের মূল কারণ। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনভ মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটো চলমান শীর্ষ বৈঠক অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকায় এর ক্রীড়নন্দন সরকারগুলো সমরবাদী নীতির বিস্তার ঘটাতে চায় এবং তারা ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থন দিয়ে অঞ্চলে উত্তেজনা জিয়ে রাখতে চায়। অ্যান্তনভ আরও বলেছেন, ওয়াশিংটনে এই সামরিক জোটের শীর্ষ বৈঠকে মার্কিন সরকার ও এর সহযোগীদের আক্রমণাত্মক স্বভাবের ওপর গুরুত্বের স্বাক্ষর এবং এ থেকে বোঝা যায় যে তারা বিশ্বের ওপর তাদের দাবি ও লক্ষ্যগুলো চাপিয়ে দিতে চায়। ন্যাটো জোট যে কোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের উপর অভিযোগ চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটি এত তীব্র হয়েছে যে ন্যাটোর মহাসচিব সম্প্রতি চীনসহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। সম্প্রতি ইরানও এই ধরনের অভিযোগের শিকার হয়েছে। আরও একবার ইরান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এর জবাবে বলেছেন, ন্যাটোর কথিত নিরাপত্তা রক্ষা করা হচ্ছে অন্যান্য দেশগুলোর মূল্যের বিনিময়ে। এই জোটের কথিত এইসব নিরাপত্তা ও তৎপরতা বিশ্বের যৌন ও নানা অঞ্চলের জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে।